আমাকে যখন কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সব থেকে আন্ডার রেটেড লেখক কে, তখন আমি নির্দ্বিধায় বলে দিই যে তিনি হচ্ছেন শহীদুল জহির। আমাদের অনেক লেখক রয়েছেন যাদের অসংখ্য পরিমাণে বই রয়েছে, কিন্তু তার মধ্যে ভালো বইয়ের পরিমাণ অনেক কম। কিন্তু শহীদুল জহিরের নগণ্য পরিমাণে যে বইগুলো রয়েছে, ওনার বই একদম কম আর কি। সবগুলো বই অত্যন্ত ভালো। কারণ শহীদুল জহিরের কাছে, আমার কাছে যেটা মনে হয় আর কি, শহীদুল জহির তখনই লিখেছেন যখন ওনার কাছে মনে হয়েছে ওনার কিছু লিখতে হবে, বা উনি পাঠকদেরকে ভালো মানের কিছু দিতে পারবেন, তখনই উনি লিখেছেন আর কি। এখন শহীদুল জহিরের কথা বলতে হলে সবার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে ওনার লেখন শৈলী, বর্ণনা শৈলী। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার কোথাও আপনি এইরকম অদ্ভুত বর্ণনা শৈলী লেখা কোথাও পাবেন না। সচরাচর আমরা যখন কোনো লেখকের বই, গল্প, উপন্যাস পড়ি, তখন আমরা কেন পড়ি? কাহিনীটা জানার জন্য। কিন্তু শহীদুল জহির আমার কাছে একমাত্র লেখক মনে হয় যার বই আমি পড়েছি, এবং আমার মতো অনেকেই তার বই একমাত্র এই কারণেই পড়েছি যে ওনার এই বর্ণনা শৈলীটা পড়ার জন্য আর কি। ওনার বর্ণনা শৈলী এতই সুন্দর। যেমন আমি যদি আবু ইব্রাহিমের মৃত্যু বইটার কথা বলি, গল্পটা, কাহিনী একদমই সাধারণ, কিন্তু যে লেখন শৈলী, যেভাবে উনি গল্পটা বর্ণনা করেছেন, তা আমার কাছে একদম ফার্স্ট ক্লাস মনে হয়েছে আর কি। তো একই রকম ভাবে ওনার বাকি বই, গল্প, উপন্যাস সেগুলোর ক্ষেত্রে যায় আর কি। এখন ওনার বইগুলোতে আমরা বারবার যাদের বাস্তবতা খুঁজে পাই, এটা উনি পেয়েছিলেন গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের কাছ থেকে, যদিও ওনাকে আবার সৈয়দ ওয়ালিউল্লাহর উত্তরসূরি বলা হয়। কেন বলা হয় সেটা আপনি যদি শহীদুল জহিরের কোনো লেখা বই, উপন্যাস পড়েন, এবং তারপরে যদি আপনি সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা বইটা পড়েন, তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে যাদের বাস্তবতার দিক থেকে দুইজনকে কেন উত্তরসূরি এবং পূর্বসূরি বলা হয়ে থাকে আর কি। অনেকে আছেন যারা আমার কথা শুনে শহীদুল জহিরের লেখা পড়েছেন, হয়তো নিজেরাই পড়েছেন আর কি, এবং ওনারা আমাকে বলেছেন অনেকেই যে শহীদুল জহিরের লেখাগুলো পড়ে ওনার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, এমন যেন একটা অদ্ভুত টাইপের লেখা। আমি তাদেরকে বলি যে শহীদুল জহিরের লেখাগুলো এক্সপিরিয়েন্স করার মতো আর কি। আপনি যদি কাহিনী জানার জন্য পড়েন, গল্প জানার জন্য পড়েন, তাহলে আপনি তেমন মজা পাবেন না। কিন্তু আপনি যদি ওনার বর্ণনা শৈলীর যে একটা ঘোর ধাঁধা, একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, সেটা বুঝতে পারেন, ক্যাচ করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ওনার একদম ফ্যান হয়ে যাবেন আর কি, আমার মতো আর কি। এবং অনেকে রয়েছেন ওনার এই লেখন শৈলীর জন্য ফ্যান আর কি। এখন আমরা যদি এ বই নিয়ে কথা বলি, ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প, এতে 7টি গল্প রয়েছে আর কি। এটার মধ্যে প্রথম যে গল্পটা, কোথায় পাবো তারে, আমরা এখানে আব্দুল করিমকে দেখতে পাই। ওনারা কিন্তু প্রতিটা গল্পতেই আপনি ভূতের গলি, দক্ষিণ মৈশুন্দি খুঁজে পাবেন। এটাও তেমনি দক্ষিণ মৈশুন্দির ভূতের গলির কাহিনী। আমরা এই গল্পে দেখতে পাই আব্দুল করিম রয়েছে, তিনি ময়মনসিংহ ফুলবেড়ায় যেতে চান তার বান্ধবীকে খুঁজে পেতে। এবং যখন ওনাকে ওই এলাকার আব্দুল আজি জিজ্ঞেস করে ডালপুরি খেতে খেতে আগে, তখন আব্দুল করিম ডালপুরি খাচ্ছিল এবং বলছিল যে হালারা কি ডালপুরি বানায়, ডালপুরির ভিতরে ডাল নাই, আলু সব। এবং তখন সে আব্দুল আজিজকে বলে যে আপনি আমাকে ময়মনসিংহ পাঠান, আমি আপনাকে এখান থেকে আলু এনে দিব আর কি। তখন আব্দুল আজিজ জিজ্ঞেস করে তুমি বারবারই ময়মনসিংহ কেন যেতে চাও আর কি। তখন সে বলে আমার বান্ধবী রয়েছে। এখন সে যে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে তার বান্ধবীরা খুঁজতে যাবে, যে অদ্ভুত একটা লোকেশন, যে অদ্ভুত একটা ধাঁধার পরিবেশ তৈরি হয়। আমার মনে হয় না এরকম অদ্ভুত ধাঁধার ভিতরে মানে আমাকে সাফার করতে হয়েছে আর কি, যেভাবে ম্যাপ যেটাকে বলে আর কি, যে অদ্ভুত একটা ম্যাপ রয়েছে এখানে। এরপর আমরা যদি দেখি পরের গল্পটা, আমাদের বকুল, এটা একটু ডিপ একটা লেখা, একদম সব থেকে যাতে বাস্তবতার বেশি প্রয়োগ করা হয়েছে এই গল্পটিতে। আমাদের বকুলটা এখানে পিতৃতান্ত্রিক সমাজে নারীদের যে অসহায়ত্ব বা অস্তিত্বহীনতা, আমরা সেটা দেখতে পাই। এখানে একটি নারী থাকে, তার বিয়ে হয়, এবং যৌতুক হিসেবে মেয়েটির পরিবার থেকে একটা গাভী দেওয়া হয়। তো বিয়ের পরে দেখা যায় যে মেয়েটিরও কোনো বাচ্চা হচ্ছে না, গাভীরও কোনো বাচ্চা হচ্ছে না। তখন আশেপাশের মানুষ এবং তার স্বামী সবাই মেয়েটিকে বন্ধা বলে এবং অনেক কুৎসা আলোচনা শুরু করে আর কি মেয়েটিকে নিয়ে। এবং তারপরে সময় অতিবাহিত হলে মেয়েটিরও জমজ বাচ্চা হয় এবং সেই গাভীটিরও জমজ বাচ্চা হয়। এবং তারপরে একদিন সেই গাভীটি তার দুটি বাছুর নিয়ে হারিয়ে যায়। সাথে সাথে আমরা দেখতে পাই যে আসলে সেই নারীটিও হারিয়ে যায় আর কি। এখানে আসলে নারীদের
পিতৃতান্ত্রিক সমাজে যে অস্তিত্বহীনতা রয়েছে সেটা ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় বাস্তবতার মাধ্যমে। এটা মাস্তুর একটা গল্প আর কি। এরপর যদি আমরা কথা বলি ইন্দুর বিলাই খেলা, নামটা ইন্দুর বিলাই খেলা। এখানে বলা হয়েছে যে মানুষ আসলে দুই প্রকার। এক প্রকার মানুষ সারা জীবন ইন্দুর থাকে, ক্ষমতাহীন পয়সাহীন মানুষ আর কি ইন্দুর। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে বিলাই, এদের কাছে আসলে সব কিছু রয়েছে আর কি, এবং এই বিলাইরা সারা জীবন ইন্দুরদেরকে দৌড়ানোর উপরে রাখে। এটা এখানে ম্যাটাফোর অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয়েছে, এবং এটা আমার মতে মাস্ট 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 রিড একটা গল্প। আমি না পারি এটাকে 5-এর মধ্যে 10 দিয়ে দিই আর কি, এতই সুন্দর একটা গল্প আমার কাছে লেগেছে আর কি। এবং আপনি এটার মাধ্যমে অনেক ম্যাটাফোর খুঁজে বের করতে পারেন। এরপরে আমরা যদি আরেকটি গল্প নিয়ে কথা বলি, প্রথম বয়ান মেবি গল্পটার নাম। সেখানে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো সাইকোলজিক্যাল একটা মুভি দেখছি আর কি। এখানে আসলে স্মৃতি ডিমেনশিয়া এরকম একটা নায়ক রয়েছে, এবং সে আসলে বুঝতে পারে না যে তার কোন প্রেমিকার সাথে তার কোন রকম স্মৃতি জড়িত রয়েছিল আর কি। এটা আমার মধ্যে মাস্ট রিড একটা গল্প। আরেকটা গল্প রয়েছে, সেটা হচ্ছে একদম দুলু নদীর হাওয়া, যে গল্পর নামে নামে আপনার এই বইটা নাম রাখা হয়েছে আর কি, দুলু নদীর হাওয়া গল্প। এখানে আমরা দুটি চরিত্র দেখতে পাই, তারা আসলে মৃত্যু পথযাত্রী অলরেডি হয়ে গেছে। তাদের বয়স অত্যধিক বেশি, এবং আজ থেকে 40 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বাসর রাতে জোরপূর্বক বিয়ে করে আর কি, যে পুরুষ থাকে সে ওই নারীটিকে জোরপূর্বক বিয়ে করে, এবং সে নারী বলে যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু একটা শর্ত। সেই শর্তটি হচ্ছে যে আমাদের প্রতি রাতেই আমি 2টো গ্লাসে পানি দিব, একটিতে বিষ থাকবে, একটা সাধারণ পানি। তো এই প্রতি রাতেই যে কোনো একটি গ্লাস থেকে পানি খাবে, বেশি গেলে বেশি গেলে, আর মরে গেলে শেষ, মরে গেছে আর কি। এবং বাসর রাতে মেয়েটি সে তার কথার প্রমাণ দেয়, সে একটা বিড়ালকে মেরে ফেলে আর কি, বিষ খাইয়ে এরকম ভাবে। এবং বাসর রাতে ওই পুরুষও খায় এবং সে বেঁচে যায়। এরকম সে 40টা বছর বেঁচে গেছে, কিন্তু তারপর একদিন সে সিদ্ধান্ত নেয় যে না, আজকে দেখবো আমি 40 বছর কিভাবে সার্ভাইভ করতে পারি, 40 বছর আমার ভাগ্য আমার সাথে কিভাবে থাকে আর কি। হ্যাঁ, এবং সে ওই রাতে 2টো গ্লাস থেকে পানি খেয়ে ফেলে। পরিণতি জানতে হলে বইটা পড়তে হবে, এই গল্পটা দেখতে হবে। আর শেষে যে গল্পটা রয়েছে এটা 18 পৃষ্ঠার একটা গল্প, এক বাক্যে। আমি আবারও বলছি, শেষের গল্পটি 18 পৃষ্ঠার গল্প, তবে এক বাক্যে। আমার মনে হয় না এরকম গল্প আসলে আর কেউ লিখতে পারে আর কি, শহীদুল জহির ব্যতি রেখে। এবং এই গল্পটা পড়ার পর আপনাকে তরমুজ নিয়ে চিন্তা করতে হবে। আমার সব থেকে প্রিয় ফল তরমুজ, গরমের মধ্যে তরমুজ থেকে শান্তি আর নেই। তবে এই গল্পটি পড়লে আপনাকে তরমুজ নিয়ে চিন্তা করতে হবে। এবং আমি অবশ্যই বলবো আপনারা সবাই শহীদুল জহিরের লেখাগুলো পড়বেন। ওনার গল্প উপন্যাস খুব বেশি না, কম পরিমাণে। তবে আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে কোনো বই যেটা আপনি বারবার পড়তে চান, কোনো লেখকের কোন বইগুলো আপনি বারবার পড়তে চান, আমি সবসময় সবাইকে বলি যে শহীদুল জহিরের যে কোনো গল্প, যে কোনো উপন্যাস আমি বারবার 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 পড়তে পারি। বিশেষ করে ওনার যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা নামক উপন্যাসটা রয়েছে, সেটার প্রথমাংশ যে অদ্ভুত বর্ণনা শৈলী দিয়ে শুরু হয়েছিল, আমি এটা কখনোই বুঝতে পারবো না। আমি আপনাদেরকে মাস্ট লিভ বলবো, মানে আপনাদের মোস্টলি আর কি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে অবশ্যই শহীদুল জহিরের লেখা পড়বেন। আমি আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।